নিছি, প্রাইভেসি ছোট্ট একটু বাকি আছে, যে উইক 3 লেকচার 3 যেটা একটু পর্যন্ত আমাদের পড়ানো হয়েছে, which means this slide, যে ডাইভার্স প্রাইভেসি টপিক। এখানে অনেক কথাবার্তা ছিল, জিপিএস, অনেক কিছু। এই চ্যাপ্টারটা আমরা কভার করছি। আমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে লেকচার 4টা। হ্যাঁ, তো লেকচার 4টা কি? তো আজকে আমরা লেকচার 4 পড়বো। এই লেকচার 4 এর পরে দেন হচ্ছে আমাদের ফ্রিডম অফ স্পিচ, কম্পিউটার ক্রাইম। ফ্রিডম অফ স্পিচের হচ্ছে 2টা স্লাইড আছে, এন্ড কম্পিউটার ক্রাইমেরও 2টা স্লাইড আছে। এই কয়টা জিনিস আমাদের বাকি থাকবে। এখন আমাদের লাকিলি আমরা হচ্ছে মিড এর পরে হচ্ছে, মিড মনে হয় 20 তারিখের পরে, তাই না? সো আমাদের এনাফ টাইম আছে, উই উইল কভার অল দিস টপিকস। আচ্ছা, ইথিক্সের ইথিক্সের ব্যাপার হচ্ছে, ইথিক্সে হাফ হচ্ছে জাস্ট রিভিউ। হ্যাঁ, ওইখান থেকে মানে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, এটা জাস্ট আমরা একটা স্কিম থ্রু যেটাকে বলে, আমরা জাস্ট ইথিক্সটা স্কিম থ্রু করবো। ঠিক আছে, ইথিক্সের হাফ আর কি। সো মেইন গুরুত্ব দিব হচ্ছে এই কম্পিউটার ক্রাইম পর্যন্ত, এই 5টাতে। ঠিক আছে, এন্ড আমাদের হচ্ছে মিডের আগে আরো ক্লাস আছে। সো আমাদের হোপফুলি কভার হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। সো আমরা এখন হচ্ছে এই স্লাইডটা পড়বো, যেটা হচ্ছে আমাদের উইক 3 লেকচার 4। উইক 3 লেকচার 4 হচ্ছে আমার এইটা। ঠিক আছে, আচ্ছা। সো প্রোটেক্টিং প্রাইভেসি, এই জিনিসটাকে বাদ দেওয়া যায় না, বারবার অটোমেটিক আসে। আচ্ছা, সো আমরা প্রাইভেসি নিয়ে অনেক ডিসকাস করছি, প্রাইভেসি কি অনেক খুঁটিনাটি ডিসকাস করলাম। এখন আমরা আমাদের যে জিনিসগুলো দেখবো, যে আমরা প্রাইভেসিটা আমরা কিভাবে প্রোটেক্ট করবো, বা আমাদের কি কি অ্যাওয়ারনেস আছে। যেরকম ধরো যে তুমি ধরো যে আমি একটা এক্সাম্পল ক্লাসে দিছিলাম, যে একটা ভিডিও এরকম হয়েছিল ইউটিউবে না ফেসবুকে, এরকম একটা ছিল, যে একটা মেয়ে হচ্ছে তার ফ্রেন্ডদের সাথে ছবি তুলতেছে, ব্যাকগ্রাউন্ডে তার ডেবিট কার্ড পড়ে আছে। সো হ্যাকার হচ্ছে ডেবিট কার্ডের নাম্বারটা নিছিল, দেন হচ্ছে ওর বাসার সামনে একটা ছবি তুলছে, বাসার অ্যাড্রেস পেয়ে গেছে, এরকম। হ্যাঁ, সেরকম একটা এক্সাম্পল আমি ক্লাসে দিছিলাম। তো এখন কথা হচ্ছে যে এই জিনিসগুলো আমাদের হচ্ছে অ্যাওয়্যার থাকতে হবে। যে ধরো যে ওই ছবিগুলো, ধরো যে তুমি একটা তোমার বাসার সামনে যদি ছবি তুলো, তুমি যদি তোমার বাসার ঠিকানাটা যদি ব্লার করে না দাও, এন্ড পোস্টটা যদি পাবলিকলি শেয়ার করো, তার মানে কি, মানুষ হচ্ছে তোমার বাসার অ্যাড্রেসটা ইজিলি জেনে যাবে, তাই না? আচ্ছা, সো এই জিনিসগুলো আমাদের অ্যাওয়ারনেস থাকতে হবে। সো টেকনোলজি এন্ড মার্কেটের ক্ষেত্রে আমাদের যেটা বলা হয়েছে অ্যাওয়ারনেস এর মধ্যে কি, মোস্ট পিপল হ্যাভ ফিগার আউট নাও ইউ ক্যান ডু এনিথিং অন দ্য ওয়েব উইদাউট লিভিং এ রেকর্ড। তার মানে তুমি ইন্টারনেট কানেকশন মানে তোমার সাথে যদি থাকে, যে তোমার ফোনে হোক, সেটা ল্যাপটপে হোক, যেখানে হোক, তুমি যদি ইন্টারনেটে কোনো কাজ করো, তোমার কোনো না কোনো ট্রেস সেটা থেকেই যায়। দেখবা যে অনেক বড় বড় যারা ক্রাইম করে, যে তাদেরকে কিন্তু ধরো নেটের মানে নেটের থ্রুতে যে ক্রাইম গুলো করে, ধরো ফ্রড করলো কেউ একটা, তাই না? ধরো যে ফ্রড করলো বা যাই করুক, কোনো একটা ক্রাইম যদি করা থাকে, সেটাকে কিন্তু কোনো না কোনো ওয়েতে ট্রেস করা যায়। কিভাবে ট্রেস করা যায়? বিকজ সে তার নেটের মাধ্যমে যাই করুক না কেন, তার হয়তো তার আইপি অ্যাড্রেসের মাধ্যমে, সে যদি আইপি অ্যাড্রেসে কোনো কিছু ঝামেলা করে, তার কুকিজের মাধ্যমে কোনো না কোনো ওয়েতে তাকে কিন্তু ট্রেস করা যায়। এজন্যই হচ্ছে ওই অনেকে বলে যে কি জানি, ওই ডিপ ওয়েব না ডার্ক ওয়েব। হ্যাঁ, ওই জিনিসগুলোর মধ্যে কি হয়, ওখানে হচ্ছে যে মাল্টিপল ভাবে জিনিসটা, ওই ভিপিএন এর মতো মাল্টিপল নেটওয়ার্কের মাধ্যমে তোমার আইপি গুলো পর্যায়ক্রমিক ভাবে চেঞ্জ হইতে থাকে, যেন ট্রেস করা না যায়। হ্যাঁ, বাট স্টিল, যে ইন্টারনেটের মাধ্যমে ওয়েবের মধ্যে যাই করো, কোনো না কোনো একটা ট্রেস থেকেই যায়। উই ক্যান ডিসাইড টু হোয়াট এক্সটেন্ট উই উইশ টু ইউজ প্রাইভেসি প্রোটেক্টিং টুলস। তেমন হচ্ছে আমাদের প্রাইভেসি প্রোটেক্টিং টুলস এর মধ্যে কি থাকতে পারে, আমাদের হচ্ছে বিভিন্ন আমরা এক্সটেনশনের মধ্যে বিভিন্ন কুকি ডিসেবলার, অথবা হচ্ছে আমরা কি ইউজ করি, অনেক হচ্ছে অ্যাড ব্লকার, এগুলো আমরা ইউজ করি না? এই যে ধরো, এই যে আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটে এরকম অ্যাডঅনস আছে, মানে অ্যাডঅনস এক্সটেনশন আর কি। হ্যাঁ, এক্সটেনশনের মধ্যে কিন্তু আমরা চাইলে এখানে অ্যাড ব্লকার লিখে যদি সার্চ করি, অ্যাড ব্লকার লিখে সার্চ করলে দেখবো অনেক অনেক এরকম এক্সটেনশন এসে গেছে, চাইলে যে কোনোটা ইনস্টল করতে পারি। এই অ্যাড ব্লকারটা কেন ইউজ করা হয়, যেন কোনো পপ আপ অ্যাড বা কোনো কিছু যেন না আসে। এখন ক্ষেত্র বিশেষে পপ আপ অ্যাড গুলা যে আসতে থাকে, তো আসতেই থাকে। হ্যাঁ, ওরা কিন্তু অনেক সময় তোমার এই অনেক ইনফরমেশন তুমি যদি অ্যালাউ করে দাও, ওরা কিন্তু তোমার অনেক কিছু পেয়ে যায়, আইপি অ্যাড্রেস পেয়ে যায়, হিবি মানে হিজিবিজি অনেক কিছু পেয়ে যায়। এই কারণে আমরা অ্যাড ব্লকার গুলো ইউজ করে থাকি, যেন এই যে দেখো অ্যাড ব্লকার ফর ইউটিউব, এরকম অনেক কিছু আমরা ইউজ করে থাকি। হ্যাঁ, সো এই জিনিসগুলাই হচ্ছে বেসিক্যালি আমরা আমাদের উই ক্যান ডিসাইড টু হোয়াট এক্সটেন্ট উই উইশ টু ইউজ প্রাইভেসি প্রোটেক্টিং টুলস। তার মানে আমার প্রাইভেসি প্রোটেক্টিং টুলস এর মধ্যে কি পড়ে, প্রাইভেসি প্রোটেক্টিং টুলস এর মধ্যে এগুলাই পড়ে, যে অ্যাড ব্লকার, কিংবা হচ্ছে মানে এই টাইপের কোনো টুলস, যে কুকি ডিসেবলার, এগুলো। ঠিক আছে, so we can be more careful about the information we give out and the privacy policy of which site we use or visit. তার মানে এই যে এই লাইনটা, যে উই ক্যান বি মোর কেয়ারফুল অ্যাবাউট দ্য ইনফরমেশন উই গিভ আউট, মানে আমরা
কি টাইপের ইনফরমেশন দিয়ে দিচ্ছি। এটার এক্সাম্পল যেটা আমি বললাম, যে ধরো তুমি ফেসবুকে একটা পাবলিক পোস্ট দিচ্ছ। কি পাবলিক পোস্ট দিচ্ছ? তুমি তোমার ফ্রেন্ডের সাথে কথার কথা যে একটা রেস্টুরেন্টে খাইতে বসছো, তুমি গিয়েই ওটা একটা তোমার চেক ইন পোস্টে দিয়ে দিলা যে অমুক রেস্টুরেন্ট কেএফসি তে চেক ইন দিয়ে দিলা সাথে সাথে, এন্ড ওইটা তুমি পাবলিক পোস্ট করে দিলা। হ্যাঁ, এখন কথার কথা, যে মনে করো তোমার কিছু তোমার শত্রু আসছে। হ্যাঁ, তোমার শত্রু তোমাকে খুঁজতেছে খুঁজতেছে পায় না, এখন তোমার চেক ইন পোস্ট সাথে সাথে দেখে সে তোমাকে কেএফসি তে গিয়ে হাজির হয়েছে, এই তোমার পেয়ে গেছি, ধরছি আজকে। তো এই দেখো, এই জিনিসটা কিন্তু যে তোমার উপরেই ডিপেন্ড করতেছে যে তুমি কতটুকু ইনফরমেশন উন্মুক্ত করতেছো মানুষকে জানানোর জন্য। So এটা এখানে বলা হয়েছে, উই ক্যান বি মোর কেয়ারফুল অ্যাবাউট হোয়াট দ্য ইনফরমেশন উই গিভ আউট, কতটুকু ইনফরমেশন আমরা দিয়ে থাকি। এন্ড দ্য প্রাইভেসি পলিসিস অফ সাইটস উই ইউজ অর ভিজিট, এই লাইনটা দিয়ে বোঝাচ্ছে যে প্রাইভেসি পলিসিস অফ সাইটস উই ইউজ অর ভিজিট। আমরা অনেক সময় কিছু কিছু ওয়েবসাইটে যাই, যাওয়ার পর আসে না যে অ্যালাউ কুকি, একসেপ্ট অল, রিজেক্ট অল, অথবা সামান্য একটু একসেপ্ট পার্সিয়াল এরকম থাকে। সো এখানে সেই কথাটাই বলা হয়েছে যে আমাদের যে কি টাইপের ইনফরমেশন আমরা প্রোভাইড, প্রাইভেসি পলিসি টুলগুলোর সাথে আমরা মানে একত্র পোষণ করি নাকি করি না। হ্যাঁ, আচ্ছা, একজন জয়েন করছে। ওকে, আচ্ছা, একসেপ্ট অল কুকিজ যখন তুমি করবা, ধরো তুমি একটা কথার কথা একটা সোফা সেট কিনবা। হ্যাঁ, সেই সোফা সেট কিনতে তুমি মনে করো হাতিল ফার্নিচারের ওয়েবসাইটে গেল, যার পরে তুমি ধরো হাতিল ফার্নিচারের ওয়েবসাইটটা গুগল সার্চ করে পাইছো। তো তুমি ওদের ওয়েবসাইটে গিয়ে কুকিজে একসেপ্ট অল দিলা। একসেপ্ট অল দেওয়ার কারণে এর পরবর্তীতে তুমি দেখবা যে কথা নাই বার্তা নাই, তোমার ফেসবুকে দেখবা খালি সোফার অ্যাড আসতেছে। হ্যাঁ, অথবা তোমার মানে সার্চ গুলাকে ওরা হচ্ছে মানে কি বলবো মিক্সড আপ করে ফেলে। এন্ড দেন হচ্ছে তুমি অনেক সোফার এর অনেক দেখতে পারো, তুমি ইনফরমেশন গুলো গ্যাদার করা শুরু করে। সো এই কারণেই কুকিজ গুলো যখন একসেপ্ট অল দাও, তখন ওদের কাছে এটা মানে আসে যে তোমার আইপি অ্যাড্রেসে যে তুমি সোফা কিনতে ইন্টারেস্টেড। এন্ড আলটিমেটলি যে এই যে গুগল সার্চ করো বা সার্চ ইঞ্জিন, এগুলো তো আমাদের চোখের দেখায় আমরা দেখতেছি ফ্রি, সার্চ ইঞ্জিনটা ফ্রি, যাই সার্চ করতেছি আসতেছে, বাট ওকে এখান থেকে টাকা পয়সা বানাচ্ছে না? টাকা পয়সা তো অবশ্যই বানাচ্ছে, তাই না? তুমি যে অ্যাড গুলা দেখো, কিভাবে অ্যাড গুলা দেখো, অবভিয়াসলি তোমার এই যে দেখবা যে যার যেটা দরকার দেখবা সে সেটারই অ্যাড দেখে। মানে তুমি দেখবা যে তুমি জীবনে একটা প্লেনের অ্যাড তুমি দেখবা না, কারণ তুমি জীবনে একটা এয়ারপ্লেন বা এয়ারক্রাফট কিনতে চাও না, এটার অ্যাডও কোনোদিন তুমি দেখবা না। হ্যাঁ, তুমি দেখবা তুমি যে জিনিসটা সার্চ করতেছো বা যেটা কোনো একটা ওয়েবসাইটে ভিজিট করে অ্যালাউ বা একসেপ্ট অল কুকিজ দিছো, তুমি ওই টাইপের জিনিসই তুমি অ্যাড দেখতেছো কন্টিনিউয়াসলি, হোক সেটা ফেসবুক, হোক সেটা ইউটিউব বা গুগল সার্চে। হ্যাঁ, সো এই জিনিসগুলাই হচ্ছে তুমি যখন একসেপ্ট অল কুকিজ দাও, তখন এই জিনিসগুলাই ওরা অ্যাডভার্টাইজমেন্টে ইউজ করে। বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো যে প্রাইভেসি এনহ্যান্সিং টেকনোলজিস ফর কনজিউমার্স, কনজিউমার্স কারা? কনজিউমার্স হচ্ছে আমরা, যে আমরা যে ইউজ করি টুলস গুলা, তাই না? যে আমরা যখন বিভিন্ন রকম জিনিসপত্র ইউজ করি, আমরা উই আর দ্য কনজিউমার্স। So new applications of technology often can solve problems that arise as side effects of technology. এক্সাম্পল যেটা বললাম যে কুকি ডিসেবলার, যে অ্যাড ব্লকার, যেগুলো এক্সাম্পল দিলাম সেগুলো। এখন এনক্রিপশন, এতটুকু পর্যন্ত আমাদের গেছে হচ্ছে সব প্রাইভেসি আমরা কি টাইপের টুল ইউজ করতে পারি, আমরা কনজিউমার হলে কি করবো না করবো এগুলো। এখন এনক্রিপশন। আচ্ছা, এনক্রিপশন জিনিসটা কি? তোমরা অনেকের হয়তো আইডিয়া আছে, অনেকের হয়তো আইডিয়া নাই। সো এনক্রিপশন ইজ বেসিক্যালি, তুমি যদি একটা টেক্সট কাউকে পাঠাও, ধরো তুমি যদি কাউকে এরকম কিছু পাঠাও যে হাই, এই হাই মেসেজটা এটা এনক্রিপ্টেড হবে, এনক্রিপ্টেড হয়ে এরকম হয়ে যাবে যে 1 1K, ধর এক্সাম্পল এরকম। তো হাইটা যে চেঞ্জ হয়ে এটা হয়ে গেল, এখন তুমি যে হাই পাঠাচ্ছ এটা তো নর্মাল মানুষ দেখলে বুঝবে যে এটা হাই, বাট 1K পাঠাইলে এটা তো এনক্রিপ্টেড টেক্সট, এটা তো কেউ দেখতে পারবে না। এখন এটার সাথে এটা ডিসেবল করার জন্য এখানে একটা কির ভ্যালু দেয়, যে কির ভ্যালুটা কি, মনে করো একটা ভ্যালু দিয়ে দিছে 27, মানে এখানে পাসওয়ার্ডের মতো একটা। সো এই এখানে যখন তুমি যাকে রিসিভ দিবা সে যদি 27 ভ্যালুটা দেয়, তখন 1K আবার হয়ে যাবে হচ্ছে হাই, মানে ডিক্রিপ্ট হয়ে যাবে, অরিজিনাল টেক্সটে ফেরত যাবে। বুঝতে পারছো? আচ্ছা, এটার একটা আমি সুন্দর এক্সাম্পল আজকে তোমাদেরকে দেখাবো। সেই এক্সাম্পলটা হচ্ছে এনক্রিপশনে, তোমাদের কনসেপ্টটা আর একটু ক্লিয়ার করার জন্য যেন তোমরা লিখতে পারো এক্সাম হলে। সেটা হচ্ছে আজকে আমরা এনক্রিপশনের যে পরের স্লাইডেও আছে যে কিভাবে কাজ করতেছে, এই যে এইটা এনক্রিপশন, এটার আগে হচ্ছে একটা এক্সাম্পল দেখি। আমরা আজকে এক্সাম্পলটা দেখবো হচ্ছে সিজার সাইফার। সিজার সাইফারের শিফট 3, একটা ছোট্ট অ্যালগরিদমের মধ্যে একটা ডেমনস্ট্রেশন তোমাদেরকে যদি আমি করাই দিব। আচ্ছা, সো সিজার সাইফারের শিফট 3, শিফট 3 তে কি হয়? শিফট 3 তে এরকম হয় যে আমি যেই
ওয়ার্ডই লিখি, যেই ডিজিটই লিখি সেটা 3 ঘর আগে চলে যাবে। হ্যাঁ, ধরো আমার এটাকে বলে হচ্ছে প্লেন টেক্সট, মানে হচ্ছে আমি এনক্রিপ্টেড ছাড়া টেক্সট ধরে দিতে চাবো হচ্ছে হ্যালো। এটা হচ্ছে আমার প্লেন টেক্সট হ্যালো। এই মেসেজটা আমি আমার ফ্রেন্ডকে পাঠাবো। এখন আমার ধরো এখানে সিক্রেট কি যেটাকে বলে, মানে আমার ফ্রেন্ডকে আমি হ্যালো মেসেজটা পাঠাবো, ওকে সিক্রেট কি একটা ভ্যালু আমি দিয়ে দিব, কথার কথা দিলাম একটা সিক্রেট কি ভ্যালু। এখন এই যে এই হ্যালো, এটা হচ্ছে টেবিল। এই টেবিলটা দেখো আমি যদি হ্যালোকে দেই তাহলে এটা যদি আমার এনক্রিপ্টেড টেক্সট হবে, এটার এনক্রিপ্টেড টেক্সট কিভাবে হবে, এটা হচ্ছে তোমার সিজার সাইফার শিফট 3 অ্যালগরিদম। হ্যাঁ, এনক্রিপ্টেড টেক্সট কি হবে, এইচ প্রথমে পাঠাচ্ছি এইচ, এইচ এর সাথে কি যোগ হবে H+3। H+3 মানে কি, মানে এইচ এর পর কি জি এইচ, এইচ এর পর আই জে কে, তার মানে H+3 কি হলো কে, তাই না? আচ্ছা, এরপর ই এর ক্ষেত্রেও সেম E+3, এর ভ্যালু তাহলে কি হলো ই এর পর কি EFGH, তার মানে ই হয়ে যাবে এইচ। এরপর হচ্ছে LLO, তাই না? তো L+3, L+3 হলে কি হবে, এল এর পর কি LKMN, তাই না? এই যে এইখানে এই জিনিসের টেবিল থেকেও তুমি দেখতে পারো যে এল থাকলে হয়ে যাবে ও, এল থাকলে হয়ে যাবে ও, আমার দুইটা এল আছে, তার মানে আমার L+3 দুইটা হবে, L+3 ইজ ইকুয়াল টু ও। আর লাস্টে কি আছে ও, ও থাকলে কি হবে, যে টেবিলে যদি দেখো ও ইকুয়াল টু আর হয়ে যাবে, O+3 ইজ ইকুয়াল টু আর। ঠিক আছে, সো এই যে এই টেবিলটা হচ্ছে বেসিক্যালি যে 3টা ডিজিট আগে কি হয়, A+3 ইজ ইকুয়াল টু ডি, এরপর কি BC, এরপর কি ডি, I+A, বির ক্ষেত্রে ই, সিটা এফ, এভাবে চেঞ্জ হয়ে যাবে। সো আমি প্লেন টেক্সট দিলাম হ্যালো, তার মানে আমার এনক্রিপ্টেড টেক্সট কি দাঁড়াইলো, এনক্রিপ্টেড টেক্সট আমার দাঁড়াবে হচ্ছে KHOOR। এটা হচ্ছে আমার হ্যালোর এনক্রিপ্টেড টেক্সট ইউজিং সিজার সাইফার শিফট 3 অ্যালগো। হ্যাঁ, সো এই যে এই আমার ফ্রেন্ডের আমি পাঠাইলাম হ্যালো, আমার ফ্রেন্ড পাইলো হচ্ছে KHOOR4। হ্যাঁ, এখন ওকে আমি আমার সিক্রেট কিটা দিয়ে দিব 25। ও যদি এইখার সাথে ধরো 25 সিক্রেট কিটা মিক্স করে, যে এই টেক্সটের সাথে যে এনক্রিপ্টেড টেক্সট প্লাস হচ্ছে সে যদি সিক্রেট কি এখানে দেয়, সিক্রেট কি ইউজ করে, তাহলে সে আমার হচ্ছে অরিজিনাল প্লেন টেক্সটটা পেয়ে যাবে, যেটা এসে যাবে হচ্ছে হ্যালো। বুঝতে পারছো? এইটা হচ্ছে আমার বেসিক্যালি এই আমার এনক্রিপশন জিনিসগুলা কিভাবে কাজ করে না করে, বুঝতে পারছো? তো এটা একটা অ্যালগোরিদম, তোমাদেরকে একটা ডেমনস্ট্রেশন করলাম। হ্যাঁ, আচ্ছা, সো এই জিনিসটাই হচ্ছে এখানে বলা আছে। যদি আমরা যাই যে এনক্রিপশন কি ইনফরমেশন সেন্ড টু এন্ড ফ্রম দ্য ওয়েবসাইট ক্যান বি ইন্টারসেপ্টেড, সামওয়ান হু স্টিলস এ কম্পিউটার অর হ্যাক ইনটু ইট ক্যান ভিউ ফাইলস অন ইট। ধরো তুমি তোমার যে কোনো একটা কম্পিউটারে কোনো মেসেজ কাউকে পাঠাচ্ছ, কারোর কাছে যদি তোমার ইমেইলের অ্যাক্সেস থাকে, অবভিয়াসলি সে কি করতে পারবে, সে সেই ফাইলগুলো দেখতে পারবে। এখন এনক্রিপশন ইজ এ টেকনোলজি দ্যাট ট্রান্সফর্ম ডেটা ইনটু ফর্ম দ্যাট, এখানে দুইবার দেওয়া আছে, দ্যাট ইজ মিনিংলেস টু এনিওয়ান হু মাইট ইন্টারসেপ্ট অর ভিউ ইট। তার মানে এই লাইনটা হচ্ছে ওই যে আমার হ্যালো, এই হ্যালো কি হয়ে গেছে, হ্যালো হয়ে গেছে খুর। তো কেউ যদি খুর দেখে সে কিন্তু বুঝবে না যে এটা কি পাঠাইছে, KHOOR, এটা তো কোনো মানে নাই, তাই না? তার মানে এনক্রিপ্টেড টেক্সট যদি কেউ দেখেও তার কোনো লাভ নেই, সেটা কিছুই করতে পারবে না। এনক্রিপশন জেনারেলি ইনক্লুডস এ কোডিং স্কিমা অর ক্রিপ্টোগ্রাফি অ্যালগরিদম। এখন আমরা যেটা দেখছি তোমাদেরকে যে ব্লকে একটা এক্সাম্পল দেখালাম না, এটা কিন্তু একটা ক্রিপ্টোগ্রাফি, সিজার সাইফার একটা ক্রিপ্টোগ্রাফির একটা অ্যালগরিদম একটা ডেমনস্ট্রেশন করছি। সো encryption generally includes coding schema or cryptography algorithm and a specific sequence of character digits or letters, যেটা দেখালাম যে শিফট 3 আমরা দেখলাম। হ্যাঁ, আচ্ছা, এই স্লাইডটা দেখো, এই স্লাইডটা এখন তোমাদের কাছে একদমই পানিবত হয়ে যাওয়ার কথা। যে এখানে বলা আছে পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি, যে এনক্রিপশন স্কিমা ওয়্যার টু রিলেটেড কিজ আর ইউজ। তার মানে হচ্ছে এই যে তুমি এখান থেকে প্লেন টেক্সট পাঠাইছো, প্লেন টেক্সটে তুমি কি পাঠাইছো, যে হ্যালো, তাই না? এখানে পাঠাইছি হচ্ছে আমি হ্যালো, হ্যালোটা হচ্ছে এনক্রিপ্ট হয়েছে 25 ভ্যালু দিয়ে, এনক্রিপ্ট হয়ে সাইফার টেক্সট কি হয়ে গেছে, এখানে পাঠাইছা তুমি হ্যালো, এখানে তুমি একটা এনক্রিপশন কি পাঠাইলা 25, হ্যালো হয়ে গেছে, এখানে কি হয়ে যাবে KHOOR খুর, তাই না? এনক্রিপ্টেড হয়ে গেছে, তার মানে এনক্রিপ্টেড টেক্সট কোনটা, KHOOR। এখন যে ডিক্রিপ্ট করবে, সে কি করবে, সে আবার এখানে 25 ভ্যালুটা তাকে দিয়ে দিছো, 25 সে এখানে দিবে,
দেওয়ার পর কি ডিক্রিপশন করার পর এটা আবার কোডটা কি হয়ে যাবে আমার HELL ও হ্যালো হয়ে যাবে। বুঝতে পারছো? এই হচ্ছে আমার একটা তোমার এনক্রিপশন টেকনিক। হ্যাঁ, সো আই গেস এই এক্সাম্পলটা সবার ক্লিয়ার যে এনক্রিপশন কি, ডিক্রিপশন কি। ডিক্রিপশন হচ্ছে বেসিক্যালি বা প্লেন টেক্সটে নিয়ে আসা, এনক্রিপশন হচ্ছে বেসিক্যালি সাইফার টেক্সট। সাইফার টেক্সট মানে হচ্ছে যেই টেক্সটটা মানে প্লেন টেক্সট না, যেটাকে পড়া যাবে না, মানে হ্যালো উল্টাপাল্টা কিছু হয়ে গেছে বা অন্য কিছু একটা মেসেজ অনেক ক্যারেক্টার উল্টাপাল্টা, যেটা কোনো মিনিং নাই, সেটা হচ্ছে সাইফার টেক্সট। সো এনক্রিপশনের কাজ হচ্ছে তোমার সিক্রেট কি দিয়ে সাইফার টেক্সটে রূপান্তর করা। ডিক্রিপশনের কাজ হচ্ছে সাইফার টেক্সটকে সিক্রেট কি দিয়ে সেটা হচ্ছে প্লেন টেক্সটে কনভার্টেড করা। ঠিক আছে? আচ্ছা, সো এই গেল হচ্ছে তোমার এনক্রিপশন ডিক্রিপশনের আলাপ আলোচনা। এখন কই, আচ্ছা, সো এখানে আর কিছু বলার নাই। এখন হচ্ছে আমরা বিজনেস টুলস এন্ড পলিসি ফর প্রোটেক্টিং প্রাইভেসি দেখবো। হ্যাঁ, আচ্ছা, একটা জিনিস তোমাদের বলি, একটা মজার জিনিস, এই যে আমরা কি করি মেসেঞ্জারে কথা বলি না, এই যেটা আমি ক্লাসেও বলছি, তুমি ধরো মেসেঞ্জারে তোমার ফ্রেন্ডের সাথে, সাপোজ তুমি যদি জিমে যেতে চাও, তুমি ডাম্বেল ডাম্বেল করতে থাকো বা জিম জিম বলতে থাকো, তুমি দেখবা ফেসবুকে সামনে ডাম্বেলের অ্যাড আসতেছে, বিভিন্ন রকমের ব্যায়াম করার মেশিনের অ্যাড আসতেছে, আদার স্টাফ এরকম। বা তুমি যদি এটা তুমি ইয়েও করো, কোনো হোয়াটসঅ্যাপে চ্যাটে পাঠাও, সবগুলোই তো মেটার আন্ডারে না, মানে মেটা গুগল এগুলো আন্ডারে তুমি কিছু দাও, মানে সবকিছু কানেক্টেড। এখন বড় বড় বিজনেস কোম্পানিরা যেটা করে, অনেকে কিছু কিছু জিনিস আছে যেগুলো ট্রেস হয় না। এর মধ্যে একটা জিনিস হচ্ছে তোমার ব্ল্যাকবেরি, নাম তোমরা সবাই শুনছো না? সো BBM, ব্ল্যাকবেরি মেসেঞ্জার, ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরি মেসেঞ্জার, এটা কিন্তু ফ্রি না, এটা হচ্ছে পেইড। এই যে BBM এন্টারপ্রাইজ, তো বড় বড় কোম্পানির অনেকে BBM এন্টারপ্রাইজ ইউজ করে, বিকজ এখানেও লাইক ওই জিনিসপত্র গুলো হয় না যে তুমি একটা কিছু টেক্সট করলা কন্টিনিউয়াস অ্যাড দেবে, সেটা হয় না। সো এই ব্ল্যাকবেরির যে পুরান ফোন গুলা ছিল টেক্সটিং যেখানে, সো ওইটা এরকম ছিল যে ইট ওয়াজ টোটালি এনক্রিপ্টেড, আনট্রেসেবল, আনহ্যাকেবল, এরকম ছিল একটা। হ্যাঁ, সো ব্ল্যাকবেরি মুভি একটা মুভিও আছে, ওখানে তোমরা এটা দেখতে পারো। আচ্ছা, so business tools and policies of protecting privacy. A well-designed database for sensitive information includes several features to protect against leak, intruders, or unauthorized employee access. যেরকম each person with an authorized access to the system should have a unique identifier and a password. তার মানে একটা সিস্টেম, ধরো তোমাদের সকল স্টুডেন্টদের ডেটাবেস ড্যাফোডিলের স্টোর আছে, তাই না? ড্যাফোডিলের কাছে স্টোর আছে, যে তোমাদের স্টুডেন্ট আইডি নিয়ে ধরো আমাদের MMS পোর্টাল বা SSO যেটাই বলো, সবখানে স্টোর আছে। এখন ওই ডেটাবেসটার অ্যাক্সেস কার কাছে আছে? আমরা টিচারদের কাছে আছে, যে তোমরা কিরকম রেজাল্ট টেজাল্ট এগুলো আছে। প্লাস হচ্ছে যারা অ্যাডমিনিস্ট্রেশন লোকজন বা আইটির লোকজন, তাদের কাছেও কিন্তু আছে। এখন সে যদি তোমার কিছু অ্যাক্সেস করতে যায়, তাকে কিন্তু তার প্রোফাইল ভেরিফাই হয়ে হইতে চাইতে হবে। মানে কথাটা বুঝছো, যে আমি যদি তোমার রেজাল্ট দেখতে চাই, বা ধরো তোমার ব্যাকগ্রাউন্ড বা তোমার ফোন নাম্বার যদি আমি কালেক্ট করতে চাই, আমাকে কিন্তু আগে আমার প্রোফাইল, মানে আমার আইডি দিয়ে ঢুকতে হবে, আমার নিজেরটা ভেরিফাই করতে হবে, এরপর আমি তোমারটা দেখতে পাবো। বুঝছো? এরকম যে ইচ পার্সন হ্যাজ এন অথরাইজড অ্যাক্সেস, তার মানে কি আমার কাছে অথরাইজড অ্যাক্সেসটা আছে, আমার ইউনিক এমপ্লয়ি আইডি, ইউনিক পাসওয়ার্ড দিয়ে আমার অথরাইজ আছে, দেন আমি তোমারটা লাগলে সেটা অ্যাক্সেস করতে পারবো। বুঝতে পারছো? A system can restrict user from performing certain operations such as writing or deleting on some files. যেরকম আমার কাছে আমার এমপ্লয়ির যতটুকু অ্যাক্সেস আছে, আমি কিন্তু চাইলে আমার ধরো নাম চেঞ্জ করতে পারবো না, আমার HR এর তাদের কাছে আবার অ্যাক্সেস আছে এটা। হ্যাঁ, এই ধরনের জিনিসপত্র আমি কিন্তু চাইলে আমার এমপ্লয়ি আইডি চেঞ্জ করতে পারবো না, তুমি চাইলে তোমার স্টুডেন্ট আইডি চেঞ্জ করতে পারবো না, চাইলে তোমার অন্য কিছু চেঞ্জ করতে পারো, স্টুডেন্ট আইডি চেঞ্জ করতে হয়। ধরো তুমি তোমার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে পারবে, ধরো যে কি বলে BLC, বাট ধরো তুমি তুমি তোমার স্টুডেন্ট আইডি চেঞ্জ করতে পারবে না, তাই না? এরকম যে স্পেসিফিক অ্যাক্সেস থাকে, তোমার কাছে সবকিছু রিড এন্ড রাইট এর অ্যাক্সেস থাকবে না, কেবলমাত্র স্পেসিফিক কোনো কিছু রিড এন্ড রাইট অ্যাক্সেস থাকবে। এখানে তার একটা এক্সাম্পল আছে, ফর এক্সাম্পল এ বিলিং ক্লার্ক ইন হসপিটাল ডাজ নট নিড অ্যাক্সেস টু দ্য রেজাল্ট অফ এ পেশেন্ট ল্যাব টেস্ট। আচ্ছা, আচ্ছা, পরবর্তী স্লাইডে দেখি, এখানে আরো কিছু পয়েন্ট বলা আছে, যে দ্য কম্পিউটার সিস্টেম কিপস ট্র্যাক অফ ইনফরমেশন অ্যাবাউট ইচ অ্যাক্সেস ইনক্লুডিং দ্য আইডি অফ দ্য পারসন লুকিং এট এ রেকর্ড এন্ড দ্য পার্টিকুলার ইনফরমেশন ভিউড অর মডিফাইড। কেউ যদি কারোর কোনো ফাইল কোনো সার্টেন টাইমে অ্যাক্সেস করে, তখন কিন্তু এটা কম্পিউটারের মধ্যে লেখা থাকে যে লাস্ট অ্যাক্সেসড, একটা টাইম দেওয়া থাকে, তার মানে এই ফাইলটাকে লাস্ট কখন খোলা হয়েছিল। হ্যাঁ, আর সফটওয়্যারের মধ্যে ক্ষেত্র বিশেষে এরকমও থাকে যে কে এটা মানে ফাইলটা ওপেন করছিল, এমপ্লয়ি নাম সহ, এরকমই কিন্তু সফটওয়্যারের মধ্যে ইউজুয়ালি থাকে।
আচ্ছা, সো দিস ইজ অ্যান অডিট ট্রেল দ্যাট ক্যান লেটার হেল্প ট্রেস আনঅথরাইজড অ্যাক্টিভিটি। এটা বেসিক্যালি একটা মানে পরে যদি কোনো সিকিউরিটি চেক আপ হয় তখন দেখা হয়ে থাকে যে ওইখানে যারা যারা আমার ধরো একটা সফটওয়্যার ধরো পাঠাও কাজ করো তোমরা 10 জন, এখন মান্থলি রিপোর্টে ওইখানে হচ্ছে ধরো আইটি হেড যে বা এরকম কিছু যার দায়িত্বে সবকিছু থাকে, সে চেক করে যে আমার 10টা এমপ্লয়ির বাইরে আমার ডেটাবেজে বা আমার ওই সফটওয়্যারে অন্য কেউ ঢুকছিল কিনা, কোনো আনঅথরাইজড অ্যাক্সেস আছে কিনা। যদি থাকে তার মানে কি আমার ডেটাগুলো লিক হয়ে যাচ্ছে। বুঝতে পারছো, এরকম একটা সিকিউরিটি চেক আপ হয়। So website operators pay thousands, sometimes millions of dollars to companies that do privacy audits. So privacy audits check for leak of information, review the company's privacy policy and its compliance with that policy. যেটা আমি এক্সাম্পল দিয়ে বললাম। নিচে লেখা আছে যে some large companies like IBM and Microsoft use their economic influence to improve consumer privacy on the web by removing ads from their websites. ধরো তুমি কিন্তু কোনোদিনও ইয়েতে দেখবা না যে আহ ধরো ফেসবুকে গেলে ডান দিকে অ্যাড আসে যদি তুমি ল্যাপটপ দিয়ে লগ ইন করো, বাট তুমি যদি কোনোদিন অ্যাপেলের ওয়েবসাইটে যাও apple.com, কোনো অ্যাড কিন্তু তুমি দেখবা না। আমি যদি এখানে যাই যে apple.com, আমি কিন্তু এখানে কোনো অ্যাড দেখবো না, আমি জাস্ট ওদের স্ট্রেট ফরওয়ার্ড ওদের প্রোডাক্ট দেখতেছি, ওদের কি বাইরেছে মিউজিক টিউজিক আইফোন টাইফোন, জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড ওদের প্রোডাক্ট। এখানে কিন্তু তুমি কোনো অ্যাড দেখতেছো, কোনো অ্যাড ডানে বামে ছোট ব্যানার কোনো অ্যাড দেখতে পারবে না। এটা রিজন কি? এটা রিজন হচ্ছে ওরা চায় যে কনজিউমার যারা মানে এই যে আমরা তো ওদের প্রোডাক্টটা কিনবো যেন আমাদের এক্সপিরিয়েন্সটা বেটার হয়। আলটিমেটলি ওরা কি মানে টাকাটা তো আমাদের কাছ থেকে বানাবে, তাই না? So ওইখানে তো ওরা লাইক জাস্ট বিকজ একটা ওয়েবসাইট ভিজিট করতেছি ওখানে যদি একটা পপ আপ অ্যাড দেয় সে কাজ তো ওরা করবে না, বিকজ ওইটা তো সে সামান্য টাকা পাবে। এন্ড আলটিমেটলি লাইক বড় দামটা তো আমাদের কাছ থেকে নিবে না। এই কারণে দেখবা যে লার্জ কোম্পানিজ গুলাতে যে রিমুভ অ্যাডস ফ্রম দেয়ার ওয়েবসাইটস। আচ্ছা, সো এই স্লাইডটা আমি বলে রাখি, এই স্লাইডটা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট। এই যে এই স্লাইড, এটা হচ্ছে কত নম্বর স্লাইড? 8 নম্বর স্লাইড। হ্যাঁ, যে ওয়ারেন এন্ড ব্র্যান্ডিস থিওরেম, দ্য ইনভোলাটাইল পার্সোনালিটি, এটা হচ্ছে মিডের জন্য ইম্পর্টেন্ট বলে রাখি। হ্যাঁ, আচ্ছা, এই জিনিসটা কি? এই জিনিসটা থেকে আমি মনে হয় গত সেমিস্টার কুইজে একটা প্রশ্ন দিয়েছিলাম, এই সেমিস্টার তো দেওয়া হয়নি। আচ্ছা, ওই গত সেমিস্টারের কুইজের প্রশ্নটাও একটু মনে করে একজন আমি শেয়ার করে দিই। হ্যাঁ, আচ্ছা, সো ওয়ারেন এন্ড ব্র্যান্ডিস এটা হচ্ছে দুইটা পার্সন। সো ওরা হচ্ছে ক্রিটিসাইজ করছে। ক্রিটিসাইজ করছে কি, যে নিউজ পেপার স্পেশালি ফর দ্য গসিপ কলাম, যে তুমি ধরো এই কোন তোমরা তো সবাই পেপার পড়ছো, কিছু কিছু পেপার আছে যারা হেডিং দেয় একটা, ভিতরে লেখা আরেকটা। মানে হেডিং ধরো দিয়ে রাখছে যে খুব আকর্ষিত একটা হেডিং, যে তুমি দেখে বলছো ওয়াও কি না কি হয়ে গেছে দেশের মধ্যে, পরে ভিতরে পুরো দেখো কিছুই নেই। হ্যাঁ, তো এই জিনিসটাকে ওরা অনেক ক্রিটিসাইজ করছে। এন্ড দেন ওরা আরো বলছে, এখানে অনেক কিছু পয়েন্ট আছে, তোমরা মনোযোগ সহকারে দেখবা, যে পিপল হ্যাভ দ্য রাইট টু প্রোহিবিট পাবলিকেশন অর ফ্যাক্টস অ্যাবাউট দেমসেলস। তার মানে আহ, আচ্ছা, সো ফার্স্ট তো বুঝলা, ফার্স্ট পয়েন্টে তারা কি বলছে, যে নিউজ পেপার অনেক ক্রিটিসাইজ করছে বিকজ অফ গসিপ হেড কলামস, মানে বলে একটা ভিতরে লেখা আরেকটা, মানে তোমাকে ওইখানে ঢুকতে বাধ্য করবে এই কথাগুলো বলে, বাট ভিতরে লেখা আরেকটা জিনিস। দেন সেকেন্ড পয়েন্টে কি বলছে, পিপল হ্যাভ দ্য রাইট টু প্রোহিবিট পাবলিকেশন অফ ফ্যাক্টস, মানে ইম্পর্টেন্ট, পাবলিকেশন অফ ফ্যাক্টস এন্ড ফটোস অ্যাবাউট দেমসেলস। তার মানে এই ধরো তোমাকে নিয়ে বা হচ্ছে ধরো কোন একটা, ধরো একটা পার্সন, ধরো রহিম বা করিম একজন আছে, তাকে নিয়ে ধরো রহিমকে নিয়ে একটা খবরের মধ্যে, অথবা ধরো আজকাল সবকিছু সোশ্যাল মিডিয়াতে হয়, তাকে সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে একটা পোস্ট দেওয়া হইলো। কি পোস্ট দেওয়া হইলো? যে উম ধরো যে রহিম একটা কিছু করছে, বাট ও ধরো আসলে সেটা করে নাই। হ্যাঁ, এখন এটা পোস্ট করছে, এখন এটা তো 10,000 লাইক উঠছে, 10,000 কমেন্ট উঠছে, এরকম কিছু করছে। এখন ও চাইলে হচ্ছে যে ওয়ারেন এন্ড ব্র্যান্ডিজ ওদের যে ইনভায়োলেট পার্সোনালিটি, ওরা বলছে যে কোনো একটা সার্টেন পার্সনকে নিয়ে যদি কোনো তথ্য পাবলিশ করা হয়, সে চাইলে সেটা বর্জন বা পরিত্যাজ্য করতে পারে, যে না আমি তো এটা করি নাই, আমি যেহেতু এটা করি তার মানে এই নিউজটা ফেক, ও এটা ক্লেম করতে পারবে। বুঝতে পারছো, সোজা বাংলা কথায় ওরা এটা প্রোহিবিট করতে পারে। ঠিক আছে, থার্ড কলামে যে, সরি থার্ড কলাম বলছি, থার্ড পয়েন্টে ওয়ারেন এন্ড ব্র্যান্ডিজ বলছে যে the kind of information of most of them are personal appearances, statements, act, and interpersonal relationship. এত লেট করে ক্লাসে জয়েন দিলে হয়? ওই চলে গেল। আচ্ছা,
সো লাস্টে ওরা বলছে যে ওয়ারেন এন্ড ব্র্যান্ডিস সে প্রাইভেসি ইজ ডিস্টিং এন্ড নিডস ইজ ওন প্রোটেকশন। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট যে প্রাইভেসি ইজ ডিস্টিং এন্ড নিডস ইজ ওন প্রোটেকশন। একটা প্রাইভেসি যখন তুমি মেনটেন করবা, প্রাইভেসিরও কিন্তু একটা প্রোটেকশন লাগে। এই কথাটা তারা কি মিন করতেছে, কেউ যদি একটু কাইন্ডলি বলো যে তোমার ব্রেনে বা তোমার মাথায় কি আসতেছে, লাস্ট পয়েন্ট দেখে কি কি বুঝতেছো? যে কোনো একজন বলো, নাহলে আমি নাম ধরে আজ করবো। আনমিউট করে যে কোনো একজন বলো, শুনি অপিনিয়নটা তোমাদের। হ্যালো, আমি কি কানেক্টেড আছি? কানেক্টেড তো থাকার কথা। এই, কেউ বলো একজন। লিওন, বলো। হ্যালো। জি স্যার। হ্যাঁ বলো, এই লাইনটা দ্বারা তুমি কি বুঝে, যে লাস্টের জাস্ট এই লাইনটা ওয়ারেন এন্ড মেডিস তো বুঝছো দুইজন, ওরা বলতেছে প্রাইভেসি ইজ ডিস্টিং এন্ড নিডস ইজ ওন প্রোটেকশন। এই লাইনটার মানে কি? জাস্ট যতটুকু বুঝো ততটুকু বলো, এখানে কোনো মার্কিং হচ্ছে না। হ্যাঁ বলো। আচ্ছা, এটা ফ্যাক্টটা হচ্ছে যে প্রাইভেসি হচ্ছে ধরো একটা ফান্ডামেন্টাল রাইটস এর মতো থাকে। যে ইটস কাইন্ড অফ লাইক প্রাইভেসি ইজ নট কোনো ছোটখাটো সিকিউরিটি নেওয়ার সামথিং লাইক দ্যাট। যেটা একটা ফান্ডামেন্টাল রাইট থাকবে টু কন্ট্রোল ইউর ওন পার্সোনাল বাউন্ডারিজ বা আইডেন্টিটি। মানে তুমি তোমার পার্সোনাল বাউন্ডারি, বা তুমি যদি ওপেনলি তোমার বাসার অ্যাড্রেস ফেসবুকে পোস্ট করো, পাবলিক পোস্ট বা শেয়ার করো, তো কারো কিছু বলার নাই। সো তোমার প্রাইভেসিটা নিজে রক্ষা করতে হবে। বিকজ এটা কি, এটা দেখো, এই তুমি যদি ধরো যে তোমার একটা এক্সাম্পল দেই, সিনারিও বেসড ধরো। আহ এই যে ধরো বাংলাদেশে তো এই কি বলে, এই আন্দোলনের পরে অবস্থা অনেক খারাপ হয়েছিল, হ্যাঁ। এখন ধরো একটা সিনারিও যদি এরকম পেঁচাই কিরকম দিই, যে ধরো একজনের বাসায় হামলা হয়েছে, ঠিক আছে। একজনের বাসায় হামলা হয়েছিল না, এরকম কত কিছু হয়, ধরো গ্রামে একজনের বাসায় হামলা হয়েছে বা ডাকাতি হয়েছে একজনের বাসায়। সেই ডাকাতি হওয়ার কারণে এখন এটা ধরো মানে আর্গুমেন্ট হচ্ছে এটা নিয়ে। একজন বলতেছে যে ও তো ওর বাসার অ্যাড্রেস পাবলিকলি ফেসবুকে শেয়ার করে দিচ্ছে, তার মানে কি, তার মানে ও ওর হচ্ছে হিউম্যান রাইটস বা হচ্ছে হিউম্যান ডিগনিটিটাকে আলটিমেটলি দিয়ে দিচ্ছে, পাবলিক করতেছে, এই কারণে ওর বাসায় ডাকাতি দিচ্ছে। হ্যাঁ। প্লাস হচ্ছে ওর ডেটা ইন্টিগ্রিটি, স্ট্যান্ডার্ড, সিকিউরিটি যা আছে সবকিছু নিজেই তো বিসর্জন দিয়ে দিল, পাবলিকলি বাসায় অ্যাড্রেস ঠিক পোস্ট করে। এই কারণে ওর শত্রুর ওর বাসায় গিয়ে ডাকাতি করছে, হ্যাঁ। এখন এই কারণে কি প্রাইভেসির একটা রিকোয়ার একটা মানে লিগাল অথবা ইথিক্যাল একটা ফ্রেমওয়ার্ক দরকার নাই আমাদের, যে আমরা আমাদের প্রাইভেসিটাকেও প্রোটেক্ট করব। এই কারণে ওয়ারেন এন্ড মেন্ডিস তাদের এই ইনভায়োলেটেবল পার্সোনালিটি এই লটাতে বলছে যে প্রাইভেসি ইজ ডিস্টিং এন্ড নিডস ইটস ওন প্রোটেকশন। মানে প্রাইভেসিরও একটা নিজের প্রোটেকশন দরকার। আচ্ছা, এই স্লাইডটা কিন্তু ইম্পর্টেন্ট, এখানে হচ্ছে চারটা কি পয়েন্ট আছে, এই চারটা কি পয়েন্ট একটু তোমরা ভালো মতো দেখে নিও। আরো কিছু আছে, এটা হচ্ছে থমসন। থমসন হচ্ছে কাইন্ড অফ আর্গুমেন্টে গেছে। কি আর্গুমেন্টে গেছে? আগেরটা দেখলাম ওয়ারেন এন্ড ব্র্যান্ডিস, এখন থমসন, এটা হচ্ছে আরেকজন। আর থমসন হচ্ছে এই ওয়ারেন এন্ড ব্র্যান্ডিস ওরা যেটা বলছে যে ইনভায়োলেট পার্সোনালিটিস, এটার অপোজ করে কি বলছে, থমসন আর্গুস দ্য অপোজিট পয়েন্ট অফ ভিউ। সে এটার টোটালি ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউতে বলতেছে দেয়ার ইজ নো ভায়োলেশন অফ প্রাইভেসি উইথাউট ভায়োলেশন অফ সাম আদার রাইট। এই যে আমি একটা এক্সাম্পল যে দিলাম, যে এখন বাসায় ডাকাতি হয়েছে, এটা কিন্তু কাইন্ড অফ মানে ও পাবলিকলি বাসা ঠিকানা পোস্ট করছে বলেই করে নেমে ওর বাসায় গিয়ে ডাকাতি করতে পারবে? একটা কি বলবো, দেশের একটা আইন আছে না, একটা মানবতা আছে না, যেটা কিভাবে করতে পারে, তাই না? ইথিক্স এর ব্যাপার স্যাপার আছে না, such as the right to control our property or our person, the right to the free from violent attack, the right to form contract and expect them to be enforced। এই যে যে এক্সাম্পলটা আমি দিলাম, যে জাস্ট বিকজ মনে করো একজনের 100 জন শত্রু আছে, এখন সে যদি ধরো এই যে পলিটিক্যাল ক্যাম্পেইন হচ্ছে, অনেক কিছু হচ্ছে, হ্যাঁ।
এর মধ্যে ভিন্ন মতের অনেক মানুষ আছে না, যে ডিফারেন্ট ডিফারেন্ট পার্টির লোকজন আছে। এখন একজন যদি তার বাসার অ্যাড্রেস পাবলিকলি শেয়ার করে দেয়, আর তার শত্রুরা বা তার অপোনেন্টরা গিয়ে কি মানে তার বাসায় গিয়ে হামলা চালাতে পারবে? এটা কি হয়? ওই থমসন এটাই বলছে যে আমাদের দেয়ার ইজ নো ভায়োলেশন অফ প্রাইভেসি উইদাউট ভায়োলেশন অফ সাম আদার রাইটস। এই যে আদার রাইটস এর কিন্তু ভায়োলেশন আমার অ্যাকচুয়ালি হচ্ছে। সে যদি মানে অ্যাটাক করে বা এরকম ডাকাতি করে, তাহলে কিন্তু আমার কি মানে, তুমি ধরো দেশের আইনে তখন কি বলে, দেশের আইনে তখন বলবে যে এটা তো লাইক মানে সবার আমাদের মৌলিক অধিকার আছে সেখান থেকে একটা জিনিসের বঞ্চিত হচ্ছে, কিংবা মানবাধিকার জিনিসপত্র থেকেও সে বঞ্চিত হচ্ছে, তাকে কেন অ্যাটাক করা হবে, বুঝতে পারছো? তো থমসন একদমই ওয়ারেন অ্যান্ড ব্র্যান্ডিজের অপোজিট গিয়ে তার লজিক এন্ড তার আর্গুমেন্টটা বলছে। এই থমসনের জিনিসটাও মানে একটু ইম্পর্টেন্ট, যে এই লাইনটা, দেয়ার ইজ নো ভায়োলেশন অফ প্রাইভেসি উইথাউট ভায়োলেশন অফ সাম আদার রাইট, এই এক লাইন পরের এটা হচ্ছে এক্সাম্পল, এই জাস্ট এক লাইনই থমসনের কথা বলা হয়েছে। ও হচ্ছে ওয়ারেন ব্র্যান্ডিজ একদম অপোজ করে বলছে। তো সাইড নাম্বার 8, সাইড নাম্বার 9, এই দুটো সাইড একটু ইম্পর্টেন্ট। স্লাইড 10 বলছে যে অ্যাপ্লাইং দ্য থিওরিজ, এই দুইটা থিওরিজ আমরা হচ্ছে অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করে আমরা কোর্ট ডিসিশনে চলে যাবো। মেনি কোর্ট ডিসিশন সিন্স ওয়ারেন এন্ড ব্যারিজ আর্টিকেল হ্যাভ টেকেন দেয়ার পয়েন্ট অফ ভিউ, কোর্ট ডিসিশন অনেক পয়েন্ট অফ ভিউ বেসড মানে দ্বারা করাইছে বেসড অন দ্য থিওরিজ। সো এখন কি বলা হয়েছে যে এ পার্সন মে উইন এ কেস ইফ সামওয়ান পাবলিশড হিজ আর কনজিউমার প্রোফাইল। দেন কি বলা হয়েছে যে ওয়ারেন এন্ড ব্র্যান্ডিজ এন্ড কোর্ট ডিসিশন অ্যালাউ disclosure of personal information to people who have an interest in it, and important aspect মানে হচ্ছে কনসেন্ট। তার মানে হচ্ছে কোর্টের মধ্যে যখন দেখবা যদি কেউ কোনো কিছু আর্গুমেন্ট বা জাজরা অনেক কিছু আর্গুমেন্টে দেয়, তখন কিন্তু যে ডিসক্লোজার করে, যে ডিসক্লোজার অফ পার্সোনাল ইনফরমেশন টু দ্য পিপল হু হ্যাভ এন ইন্টারেস্ট ইন ইট। এই যে তোমরা কিছুদিন আগে দেখলে না যে এপস্টিন ফাইলস, হ্যাঁ, এপস্টিন ফাইলস রিলিজ করা হয়েছে, সেই এই রিলিজটা কেন করা হয়েছে? এটা মানে এটা রিলিজ করার জন্য কিন্তু অনেক চাপ করা হয়েছে, যে অনেক অনেক পার্সনের মধ্যে ইন্টারেস্টেড ছিল। কারা ইন্টারেস্টেড ছিল? যারা হচ্ছে লয়ার বা হচ্ছে ওই লাইনে আছে, এরকম অনেক মানুষ ইন্টারেস্টেড ছিল। প্লাস হচ্ছে যে ভিকটিমরা ছিল, তারাও এই ফাইলগুলা রিলিজ করা বলতেছিল। এই জন্য কি কোর্টের কাছে, যদিও কোর্ট ফাইলগুলা জব্দ করছে হচ্ছে ইপস্টিন মারা যাওয়ার পর 2019 না 20 সালে জানি, বাট ফাইলগুলো তারা রিলিজ করে নাই। যে মানে নথি আর কি, নথি, এখানে নথি মিন্স মানে ওর সারা জীবনে সকল ইমেল, ছবি, ভিডিও, সবকিছু। সো কোর্ট এগুলা কেন রিলিজ করছে? বিকজ যে অনেক পার্সন এটাতে ইন্টারেস্টেড ছিল, এই কারণে কোর্ট এটা রিলিজ করতে বাধ্য হয়েছে। হ্যাঁ, এখানে বলা আছে যে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে কনসেন্ট। কনসেন্টের ব্যাপারটা কিভাবে আসা হয়, যে কারো যদি কোনো কিছু রিলিজ করতে হয়, তাহলে অবশ্যই তার একটা লাইক কনসেন্ট নেওয়া হয়ে থাকে কোর্টের ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা। এখন ট্রানজেকশনের ভিতরে বলা আছে প্রাইভেসি ইনপুটস কন্ট্রোল অফ ইনফরমেশন অ্যাবাউট ওয়ানসেলফ, হাউ টু অ্যাপ্লাই প্রাইভেসি নোশনস টু ট্রানজেকশন হুইচ ইনভলভস মোর দ্যান ওয়ান পারসন। এই জিনিসটা তুমি একটু বাসায় থিঙ্ক করবা, যে এই প্রশ্নটা, যে হাউ টু অ্যাপ্লাই প্রাইভেসি নোশনস টু ট্রানজেকশনস হুইচ ইনভলভ মোর দ্যান ওয়ান পারসন। তার মানে একের অধিক পার্সনের সাথে তুমি ট্রানজেকশন করো, সেখানে আমার প্রাইভেসিটা কিভাবে কাজ করে থাকে। ওনারশিপ অফ পার্সোনাল ডেটা, এখানে কয়েকটা কি পয়েন্ট বলা আছে, খুবই সিম্পল, যে পিপল শুড বি গিভেন প্রপার্টি রাইটস ইন ইনফরমেশন অ্যাবাউট দেমসেলভস, and but some activities and transaction involve at least two people, each of whom have claimed to own the information about the activity। তার মানে হচ্ছে ধরো তুমি আর তোমার ফ্রেন্ড মিলে জবের পরে, অবভিয়াসলি তোমরা যখন ইয়াতে হবে না, সফটওয়্যার লাইনে যদি যাবা, হচ্ছে মনে করে কিভাবে কোনো একটা প্রজেক্ট করতেছো তুমি আর তোমার ফ্রেন্ড মিলে, তখন হচ্ছে ওই যে তোমরা ধরো একই প্রজেক্টে দুইজন সেম রিপোজিটরিতে কাজ করতেছো। তো তুমি একটা ফিচার ডেভেলপ করছো, ফিচার ডেভেলপ করে তুমি এটা গিটহাবে কমিট করে দিছো, তোমার ফ্রেন্ড আরেকটা ফিচার ডেভেলপ করছে, কমিট করে দিচ্ছে। আলটিমেটলি তো বড় বড় প্রজেক্ট গুলো এইভাবেই হয়, তাই না? প্রত্যেকটা জিনিস আমার ফিচার কমিট করে করে যেতে হয়। সো এখন তার মানে কি, এখানে ধরো তুমি যে ফিচার গুলো ডেভেলপ করছো, সফটওয়্যার বানাচ্ছো, এটা একটা ট্রানজেকশন ধরে নাও, এটা একটা অ্যাক্টিভিটি এন্ড ট্রানজেকশন। তার মানে এখানে কি অ্যাটলিস্ট মোর দেন টু পিপল আর ইনভলভ। তার মানে এখন তুমি কতটুকু কাজ করছো, যে যতটুকু ধরো, এটার কথা আমি এক্সপ্লেন করতেছি। যে ধরো প্রজেক্ট হচ্ছে আমার ট্রানজাকশন রিপোজিটরিতে, সো তুমি যা যা ফিচার ডেভেলপ করতেছো, কমিট করতেছো, তোমার ফ্রেন্ড যা করতেছে সেটা কমিট করতেছে। এখন তোমাদের ধরো বছর শেষে একটা ইভালুয়েশন হয়েছে, যে এমপ্লয়ি কে কয়টা ফিচার ডেভেলপ করছে, বেস্ট অন তার কিছু বোনাস দেওয়া হবে। হ্যাঁ, তার মানে এখানে বলছে ইচ অফ হুম ইউ হ্যাভ ক্লেম টু ওন দ্য ইনফরমেশন, মানে তুমি যে ফিচারটা কমিট করছো, যে ফিচারটা ইমপ্লিমেন্ট করে গিট রিপোজিটরিতে পুশ করছো, তার মানে কি তুমি সেটার ওনারশিপ ক্লেম করতে পারো না, যেটা আমি করছি ওটা দায়ভার আমার। অবভিয়াসলি ওই ফাংশনে, মানে ওই ফাংশনে যদি কোনো ঝামেলা হয়, ধরো তুমি
সফটওয়্যারের মধ্যে কি করছো, ধরো এপিআই ইন্টিগ্রেশনটা করছো, এখন এপিআই ইন্টিগ্রেশন ঝামেলা তোমারই ধরবে। প্লাস এপিআই ইন্টিগ্রেশনের কারণে যদি অনেক মানে ক্লায়েন্টের ভালো লাগে বা হচ্ছে প্রোডাক্ট রিভিউতে যদি মানুষ এপিআইটাকে বেশি পছন্দ করে ইন্টিগ্রেশন, তখন বোনাস আলটিমেটলি তোমাকে বোনাস দিবে। হ্যাঁ, এই কথাটা এখানে বলা আছে যে ওনারশিপ অফ পার্সোনাল ডেটা এন্ড ওনারশিপ অফ হচ্ছে আমাদের, আমি যেটা ডেভেলপ করছি, আওয়ার অ্যাক্টিভিটিস এন্ড ট্রানজাকশন। থার্ড পয়েন্টে বলা আছে, কি বলা আছে যে ক্যান উই ওন আওয়ার প্রোফাইল কালেকশন অফ ডেটা ডিসক্রাইবিং আওয়ার অ্যাক্টিভিটিস পারচেসড ইন্টারেস্ট এন্ড উই ক্যান নট ওন দ্য ফ্যাক্ট দ্যাট আওয়ার আইজ হ্যাভ এ সার্টেন কালার। এখানে কিছু এগুলো বলা আছে, এগুলো নট ইম্পর্টেন্ট, বাট এইটা আর এইটা, এই দুটো হচ্ছে একটু তোমরা খেয়াল করে পড়বে, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, পরবর্তী স্লাইডে আমাদের বলা আছে এই এখানে রেগুলেশনে কি বলা আছে যে টেকনিক্যাল টুলস ফর প্রাইভেসি প্রোটেক্টিং মার্কেটিং মেকানিজম বিজনেস পলিটিক্স আর নট পারফেক্ট, রেগুলেশন ইজ নট পারফেক্ট ইদার, সাম রেগুলেশন মে বি সো এক্সপেন্সিভ এন্ড ডিফিকাল্ট টু অ্যাপ্লাই। যেরকম এক্সাম্পল এখানে বলা আছে যে হেলথ ইন্স্যুরেন্স পোর্টেবিলিটি এন্ড অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট, যে এইচআইপিএ, এই অ্যাক্টটা আগেও বলছিলাম যে আমাদের স্লাইড গুলো হচ্ছে কানাডা এন্ড আমেরিকা ভিত্তিক, সো এটা ধরো বাংলাদেশে একটা তুমি নাও পাবো। Protect sensitive patient health information from being disclosed without the patient consent or knowledge. ধরো আমরা কিন্তু অনেকে, তোমরা যারা রিসার্চের কাজ করবো বা থিসিসের কাজ করবো, অনেকে কিন্তু মেডিকেল হেলথ ডেটা নিয়ে কাজ করো। হ্যাঁ, তোমাদের ডেটাবেস কালেক্ট করতে হবে, ডেটাবেস করতে কালেক্ট করবো হসপিটাল থেকে। এখন তুমি যদি ল্যাব এইডে বা স্কোয়ার হসপিটালে যাও, গিয়ে যদি বলো ভাই আমার 2016 থেকে 2026 10 বছরে আপনার এখানে যত পেশেন্ট আসছে, সব পেশেন্টের ইয়ে লাগবে একটা, ধরো সব পেশেন্টের কিছু একটা স্ক্যান করছে দিবে, সে তোমার জীবনও দিবেন। এখানে হচ্ছে সে যদি কারো পেশেন্টের কোনো কিছু শেয়ার করতে চায়, পেশেন্টের কনসেন্ট লাগে, প্লাস হচ্ছে মেডিকেল বোর্ডের কনসেন্ট লাগে, হসপিটাল অথরিটির কনসেন্ট লাগে। এত কিছু কনসেন্ট টাকার পর সকলের কনসেন্ট, পারমিশন, অনুমতি নেওয়ার পর দেন তোমাকে ক্ষেত্র বিশেষে ডেটা সেটটা দিবে, বুঝতে পারছো? তার মানে কি এত কনসেন্ট বা হচ্ছে এত পারমিশন কেন লাগতেছে? জাস্ট বিকজ অফ পেশেন্টদের প্রাইভেসি রক্ষার জন্য, পেশেন্টদের প্লাস হসপিটালের সবকিছু প্রাইভেসি রক্ষার জন্য এগুলো লাগে। সো এগুলো কিছু রুলস এন্ড রেগুলেশনস আছে এন্ড উই আর অ্যাবাইড বাই দোজ থিংস। ওকে, প্রি মার্কেট ভিউ, এটা তেমন ইম্পর্টেন্ট কিছু নাই, ইউ ক্যান স্কিপ দিস স্লাইড ইফ ইউ ওয়ান্ট। কনজিউমার প্রোটেকশন ভিউ, এখানে কিছু কথা বলা আছে, কি বলা আছে যে অ্যাডভোকেটস অফ স্ট্রং প্রাইভেসি রেগুলেশন এমফাসাইজ দ্য আনসেটলিং ইউজ অফ পার্সোনাল ইনফরমেশন। সো বেসিক্যালি একজন কনজিউমার যে তার ইনফরমেশনের ব্যাপারেও সে যতটুকু চাবে ততটুকুই শেয়ার করতে। যেরকম অবভিয়াসলি তুমি যদি ব্যাংকে যাও, ব্যাংকে গিয়ে যদি তুমি ব্যাংকে গেলে কি তুমি একটা ব্যাংকের কনজিউমার, তুমি ব্যাংকিং সার্ভিস গুলো এনজয় করবা। তুমি এখানে কিন্তু চাইলেই কিন্তু ধরো তোমার বাবা মার নাম দিলা, নমিনির নাম দিলা, এখন ব্যাংক কিন্তু তোমাকে বলবে না তোমার ভাই বোনের নাম কি, তোমার ভাই বোন কি করে, কই করে না করে, এগুলো জানতে চাবে না, তাই না? তো এগুলো কনজিউমার প্রোটেকশন বিল এর মধ্যে পড়ে, অনেক কিছু এক্সাম্পল দিলাম একটা। হ্যাঁ, সো লাস্ট পয়েন্টে বলা আছে কনজিউমার্স নিড প্রোটেকশন ফ্রম দেয়ার ওন ল্যাক অফ নলেজ, জাজমেন্ট অর ইন্টারেস্ট। আচ্ছা, ওয়্যার ট্যাপিং এন্ড ইমেল প্রোটেকশন। ওয়্যার ট্যাপিং জিনিসটা কি, কারো কোনো আইডিয়া আছে? ওয়্যার ট্যাপিং ইজ বেসিক্যালি হচ্ছে, তোমরা মুভি দেখছো না, বিভিন্ন রকমের আহ কি কি টাইপের মুভি আমি বলবো, থ্রিলার মুভি এরকম থাকে, যে ধরো একজন ক্রিমিনালকে তাকে আটক করছে, আটক করার পর তাকে ছেড়ে দিছে, ছেড়ে দেওয়ার পর অ্যাকচুয়ালি ওকে কিন্তু ওয়্যার ট্যাপিং করে রাখে। ওয়্যার ট্যাপিং কেন করে রাখে? ধরো যার কানে একটা ডিভাইস লাগাই দেয় বা পায়ে ডিভাইস থাকে, যে ও কই কই যাচ্ছে অথবা ও তার কার সাথে কথা বলতেছে, সেগুলো রেকর্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে ওয়্যার ট্যাপিং এর মতো পড়ে। এরকম ইমেলের মতো ওয়্যার ট্যাপিং হয়। বেসিক্যালি হচ্ছে ওয়্যার ট্যাপিং হচ্ছে তুমি আরেকজনের দিকে লাইক নজর রাখতেছো, যে সে কি করতেছে না করতেছে, কাইন্ড অফ এরকম। যে আমাদের কল গুলো যে লিক হয়, এগুলা যে তোমরা শুনছো না, যে আমাদের হাসিনার সাথে কারো কল লিক হচ্ছে, বা কোনো বড় পলিটিক্যাল পার্টি কারোর সাথে কারো কল লিক হচ্ছে, এগুলো সব ওয়্যার ট্যাপিং এর মধ্যে পড়ে। প্লাস ইমেল প্রোটেকশনের মতো অনেক কিছু পড়ে এখানে। হ্যাঁ, এখানে কিছু কথা বলা আছে যে 1934 কমিউনিকেশন অ্যাক্ট প্রহিবিটেড ইন্টারসেপশন অফ মেসেজেস, অমনিবাস ক্রাইম কন্ট্রোল। এগেন এই সব লস এখানে এক যা দেখতেছে সব একটাও বাংলাদেশি বেস না, সবকিছু হচ্ছে ওই ইউএস অর কানাডা বেস্ট। ওকে, এখন ওয়্যার টেপিং আরো কিছু অ্যাক্ট বলা আছে, এই অ্যাক্ট গুলো তোমাদের মনে রাখতে হবে না, যে কোনটা কোন বছর কি হয়েছে না হয়েছে, এগুলো কোনো কিছু মুখস্থ লাগবে না, জাস্ট বেসিক কনসেপ্টটা জেনে গেলাম ওয়্যার টেপিং কি, ইমেল প্রোটেকশন কি। ইমেল প্রোটেকশন বলতে গেলে তখন আই গেস এই লটা জাস্ট এক নজর বলে দিলাম, যে ওয়্যার টেপিং লস টু ইনক্লুড ইলেকট্রনিক কমিউনিকেশন রেস্ট্রিক্ট গভর্নমেন্ট অ্যাক্সেস টু ইমেল, জাস্ট এই কথাটা বলে দিলেই হবে।
তোমার অ্যাক্টের কথা না বললেও হয়, বলতে পারলে ভালো, বাট না বললেও হয়। ওকে, সো এই ছিল আমাদের প্রাইভেসি হচ্ছে প্রোটেক্টিং প্রাইভেসি স্লাইড। আমাদের প্রোটেক্টিং প্রাইভেসি স্লাইড শেষ। তার মানে হচ্ছে আমরা এখন বিএলসি তে যদি যাই, আমাদের হচ্ছে এসপিএসসি উইক 3 লেকচার 4 ডান। সো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে, উইচ মিনস আগামী আগামীকালকে আমাদের ক্লাস আছে। আগামীকালকে না, হ্যাঁ কালকে সানডে, কালকে ক্লাস আছে। কালকে হচ্ছে আমরা ফ্রিডম অফ স্পিচ পড়বো। ফ্রিডম অফ স্পিচ কি পড়বো আছে, পড়বো আমরা এটা, এটা না, হ্যাঁ এই যে এটা। সো এইটা দেখবো আমরা ফ্রিডম অফ স্পিচ, এখানে অনেক কিছু আছে, চেঞ্জিং প্যারাডিজম অনেক কিছু। এটার বড় সাইডটা আমরা পড়বো। সেন্সরশিপ নিয়ে অনেক কিছু আছে, তারপর অফেন্সিভ স্পিচ, সেন্সরশিপ, হেড স্পিচ। এই ফ্রিডম অফ স্পিচ অ্যাকচুয়ালি এটা ইম্পর্টেন্ট এই মিড টার্মের জন্য, এটা খুব ভালো মতো আমরা পড়বো। সো এখানেও হচ্ছে একটা কথা বলে রাখি, তোমরা যদি কনফিউজড হও, এই যে আমি কিন্তু এরকম ছোট স্লাইড পড়াই, এই লাস্টে একটা দেখবা যে টু বুক স্লাইড, এখানে যাবা, এটা হচ্ছে আলটিমেটলি বড় স্লাইডটা। বড় স্লাইডটা মানে এখানে দেখবা যে 77 পেজের স্লাইড, ওইখানে মানে এখান থেকেই নিয়ে নিয়ে কিছু কিছু ওয়ার্ড ওইখানে দেওয়া আছে। হ্যাঁ, তো কেউ যদি একটু ইন ডিটেলস এ পড়তে যাও, তার হচ্ছে এই পিডিএফ ফলো করবা 77 পেজ। হ্যাঁ, জিনিসগুলো কিন্তু একই আছে। এই যে ধরো যে প্রাইভেসি ট্রানজিশন বললাম না, সেম জিনিসগুলাই আছে, বাট এখানে আর একটু বেশি ইনফরমেশন দেওয়া আছে। সো চাইলে এগুলো পড়ে ফেলবো। হ্যাঁ বলো, শিওর। হুম হুম হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই প্রথম দুইটা করেও পড়বা। অনেক আছে যে একটু বেশি ইনফরমেশন যদি তুমি চাও, অথবা হচ্ছে বেশি এক্সাম্পল চাও, তখন তুমি এটা করতে পারো। মানে এই দুইটাতে যা আছে, এই একটাতে তাই কাভার করা না, তার থেকে আরো বেশি কিছু আছে। মানে এটা হচ্ছে বেসিক্যালি পুরান স্লাইড। আমাদের ধরো যে 1 বছর আগে স্লাইডটা পড়ে, তো এত বড় স্লাইড পোলাপান পড়তে যেত না, তাই এটা এখান থেকে একটু ক্রপ করে বা কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে এই দুইটা স্লাইড বানানো হয়েছে। এগুলো হচ্ছে নতুন স্লাইড, এগুলো হচ্ছে পুরান স্লাইড। হ্যাঁ পড়ো, মানে এর বাইরে কিছু আসবে না, ঠিক আছে। আর যদি পারো, যদি পারো তাহলে হচ্ছে এই বুক রিডিং করতে পারো। এখানে যদি তোমরা ওই স্লাইডে যদি না পড়ো, তাহলে এটার কেমন, বাট তাও একটা স্কিম থ্রু করেছো, এখানে অনেক কিছু বলা আছে। মানে বেসিক্যালি এটা থেকে স্লাইড গুলো বানানো হয়েছে। হ্যাঁ, আচ্ছা। সো আমরা নেক্সট ক্লাসে হচ্ছে তোমার তাহলে এটা পড়বো। কই গেল, এই যে ফ্রিডম অফ স্পিচ। এখান থেকে আমরা জাস্ট স্লাইড 1 পড়বো। এর পরের ক্লাসে কালকে প্রবাবলি দুইটাই হয়ে যাবে। এখানেও কিন্তু দুইটা আছে, এখানে আছে পুরনটাও মনে হয় আছে না। এই যে এইটা, এখান থেকে হচ্ছে আমরা এটা পড়বো, 27 পেজের এটা, এটা পড়লে এর মধ্যে নেই না। আর এখানে হচ্ছে পুরনটা, নতুনটা কেমন ধরো একটু নজর দেখে নি। ও নতুনটা দেখাইলাম। এটা হচ্ছে পুরনটা পড়া বেটার। পুরনটা এখানে 27 পেজের স্লাইড, তো মধ্যে নেই না এখানে, রাদার দেন এখানে ইনফরমেশন গুলো একটু, এই যে হয়ে গেল, এই যে এটা একটু লাইক এক লাইনে লেখা, তো কাইন্ড অফ তোমার কাছে ক্লিয়ার লাগবে না। বাট ওই 27 পেজের স্লাইড একটু বেশি ক্লিয়ার, ওইটা আমরা পড়বো। ওকে, আচ্ছা। সো আজকের ক্লাস একটু পর্যন্তই। এখন ধরো রেকর্ডিংটা আমরা অফ করে, ওকে রেকর্ডিং অফ ডান। এখন হচ্ছে আমরা ইয়ে করবো, অ্যাটেন্ডেন্সটা তোমাদের নিয়ে নিচ্ছি, ওয়েট।